দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। জাপানে ৪ দিনের সফর শেষে গতকাল প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি ২৮ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ২ মে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবেন। যুক্তরাষ্ট্রের ৭ দিনের সফর শেষে ৪ মে তিনি লন্ডন যাবেন। সেখানে যুক্তরাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা রাজজাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ মে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন তিনি। সুদানে আটকে পড়া বাংলাদেশিদের খার্তুম থেকে পোর্ট সুদান এবং সেখান থেকে নেওয়া হবে সৌদি আরবের জেদ্দায়। সেখান থেকে বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইটে ঢাকায় আনা হবে তাদের। ইতিমধ্যে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। সুদানে অবস্থানরত ১৫০০ বাংলাদেশির মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানিয়েছেন এই তথ্য। বলেছেন, খার্তুম ও এর আশপাশের শহর থেকে প্রবাসী বাংলাদেশিদের পোর্ট সুদানে পরিবহনের জন্য ৯টি বাসের ব্যবস্থা করা হয়েছে। দেশটির দূতাবাসকে সহায়তার জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা থেকে একটি টিম সুদান পৌঁছাবে রোববার। পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় পরিবহনের জন্য নৌবাহিনীর একটি জাহাজ দেবে সৌদি সরকার। ২ মের মধ্যে সব বাংলাদেশকে পোর্ট সুদান থেকে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আর ৪ মের মধ্যে তারা পৌঁছে যাবেন জেদ্দায়। প্রতিকূল আবহাওয়া ও পানির অভাবে সংযুক্ত আরব আমিরাতে কৃষিকাজ কষ্টসাধ্য বিষয়। আর এই দুঃসাধ্য সাধন করে সফল হচ্ছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বিশেষ ব্যবস্থায় তৈরি ঘরের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কৃষিপণ্য উৎপাদন করে আমিরাতের কৃষি খাতে অবদান রাখছেন অনেক বাংলাদেশি। খাবার মাছ ও অ্যাকুয়ারিয়াম ফিশের হ্যাচারি তৈরিতেও সফলতার নেপথ্যে বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মরুর বালিকণাযুক্ত মাটিতে কৃষিপণ্য উৎপাদনের প্রচেষ্টা সংযুক্ত আরব আমিরাত সরকারের বহুদিনের। বেশ কয়েকবার হোঁচট খেয়ে শেষমেশ বন্ধ করে দিতে হয়েছে প্রকল্প। ব্যর্থ হলেও চেষ্টা থামায়নি দেশটি। বিভিন্ন সময় প্রযুক্তি নির্ভর কৃষি খামার তৈরিতে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। কৃষি খাতে এখনও অব্যাহত তাদের বিনিয়োগ। সরকারের এই বিশাল বিনিয়োগের সুফল পেতে শুরু করেছে আমিরাত। ২০১৮-১৯ অর্থ বছরে দেশটিতে ১,২২,৫৫০ টন সবজি উৎপাদিত হয়। অবশ্য কৃষিখাতে আমিরাত সরকারের এই সফলতার পেছনে বড় ভূমিকা বাংলাদেশিদের। মরুর বুকে একের পর এক কৃষি খামার তৈরি করে আমিরাতের কৃষিখাতের এই বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসীদের এসব খামারে চাষ হয় লাউ, মূলা, লাল শাক সহ হরেক রকম সবজি। এছাড়া অনেকে সৌদি আরবের ৩ ফলও চাষ করে। দেশটিতে গড়ে উঠেছে একাধিক বাংলাদেশি মালিকানাধীন মাছ ও পশু পাখির খামারও। গোটা আমিরাতের বিভিন্ন সুপারমার্কেটই যায় তাদের পণ্য। বাংলাদেশি ভাইদের জন্য সম্ভব হচ্ছে এই পাথরের বুকে, যেখানে কোনো মাটি নেই, যেখানে কোনো বালু নেই, এখানে গাছ সবুজ কোলাহল আপনি দেখতে পাচ্ছেন পাশে আছে। এই যে সবুজ বিপ্লব আপনারা এখানে দেখতেছেন, সেটার পিছনে আমাদের বাংলাদেশি ভাইদের অক্লান্ত পরিশ্রম, এই যে আমাদের মেধা। বাংলাদেশিরা এখানে যে পরিমাণ কষ্ট পরিশ্রম করছে, মানে যে পরিমাণ এই তপ্ত মরুভূমির ভিতরে কষ্ট করে এই যে ফল ফলাদি করছে, এতে এখানকার স্থানীয়রা দেখলাম যে খুব খুশি তাদের উপরে। আমাদের 3টা বাগান, একটা দুবাইতে, একটা দিব্যার কাছাকাছি, আর একটা হলো এটা। এরই মধ্যে খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমতে শুরু করেছে দেশটিতে। প্রবাসীরা বলছেন এই খাতেও বাংলাদেশিদের আধিপত্য বিস্তারের সম্ভাবনা প্রবল। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। তালিমুল কোরআন বাহরাইনের ঈসা টাউন জোনের উদ্যোগে দাওরায়ে তাফসিরের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির ঈসা টাউনের জুবায়ের বিন আওয়াম মসজিদে হয় এই আয়োজন। দাওরায়ে তাফসিরের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে পরিচালনা করেন জয়নুল আবেদিন। প্রধান অতিথি ছিলেন তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি জয়নুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বদরুল আলম, মোহাম্মদ মুস্তফা হুমায়ুন, আবুল কাশেম
সরোয়ার সহ অনেকেই। আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এই সময় মাসব্যাপী তাফসির মাহফিলে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় তাদের। আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ এক মাসের কোরআনের তাফসির শেষ হলো। এই পুরা মাসে কোরআনের তাফসির শোনার জন্য যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এই তাফসির কমিটি, আমরা তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ প্রকাশ করছি। এবং এই কোরআনের তাফসির মাহফিল থেকে আমরা যে উপকৃত হয়েছি সেই উপকারের পুরা সওয়াব যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই তাফসির কমিটিকে দান করেন। চীনের সংস্কৃতি ও গ্রামীণ পুনর্জাগরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। সমন্বয়পূর্ণ সহাবস্থান এই প্রতিবাদে দেশটির ঝোচিয়াং প্রদেশের হুজো শহরে আনচি কাউন্টিতে অনুষ্ঠিত হয় সংলাপটি। দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং ঝোচিয়াং প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এর উদ্যোগে হয় এই আয়োজন। আয়োজকরা জানিয়েছে তাদের এই আয়োজনের লক্ষ্য গ্রামীণ সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করা। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী বৈরুতের ফিনিশিয়া হোটেলে হয় এই আয়োজন। এতে স্বাগত বক্তব্য রাখেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব। এছাড়াও সংবর্ধনায় অংশ নেন দেশটিতে নিযুক্ত 50টির বেশি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক ব্যক্তিত্বরা। এছাড়াও লেবাননের সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন আয়োজনে। এ সময় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। লাতিন কিংবা আফ্রিকান নয়, মার্কিন অভিবাসন কর্মকর্তাদের জন্য এবার নতুন দুশ্চিন্তা চীনা অনুপ্রবেশকারীরা। হঠাৎ করেই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বেড়ে গেছে চীনা অভিবাসন প্রত্যাশীদের ভিড়। গত 6 মাসে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন 6,500-এর বেশি চীনা নাগরিক। দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা কন্টেন্ট দেখে রীতিমতো প্রশিক্ষণ নিচ্ছেন তারা। লাতিন আমেরিকা থেকে গহীন জঙ্গল, পাহাড়, নদী আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেক্সিকোর যুক্তরাষ্ট্র সীমান্ত। জীবনের ঝুঁকি নিয়েই অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার দুর্গম এই রুট বেছে নেন অনেক অভিবাসন প্রত্যাশী। হঠাৎ করেই এই পথে খুব বেশি দেখা মিলছে চীনা নাগরিকদের। এমনকি কোলের শিশুকে নিয়েও অনিশ্চিত যাত্রা অনেকের। গেল 6 মাসে 6,500-এর বেশি চীনা নাগরিকের অনুপ্রবেশের তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। এর সংখ্যাকে রীতিমতো নজিরবিহীন বলছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা। কোভিড মোকাবেলায় কড়াকড়িতে চীনের অনেক মানুষের জীবনেই নেতিবাচক প্রভাব পড়েছে, যে কারণে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ার পরও দক্ষিণের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার পরিকল্পনা করছেন অনেকে। স্বাভাবিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এ পথে আসার বড় কারণ। মজার বিষয় হলো কিভাবে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকা যায় তা নিয়ে অনেক ভিডিও কন্টেন্ট ভাইরাল হচ্ছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কোন রুট ব্যবহার করতে হবে, কোথায় কত খরচ, সীমান্তরক্ষী বাহিনীর প্রশ্নের জবাব কি হবে, এসব নিয়ে রীতিমতো পরামর্শ দেওয়া হয় এসব কন্টেন্টে। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য চীনারা মূলত নানা দেশ ঘুরে আগে ইকুয়েডর যাচ্ছেন। সেখান থেকে দুর্গম পথে সহযাত্রী হতে অর্থের বিনিময়ে গাইডেরও খোঁজ মিলছে সামাজিক মাধ্যমে। শুরুতে আমি হুবেই থেকে হংকং গিয়েছি, সেখান থেকে বিমানে থাইল্যান্ড, পরে তুরস্ক হয়ে ইকুয়েডর, সেখান থেকে দক্ষিণ আমেরিকার বনাঞ্চল হয়ে যুক্তরাষ্ট্রে। এই যে অবৈধ অনুপ্রবেশ, এটাকে রীতিমতো একটা পণ্য বা সেবা হিসেবে নেওয়া হয়েছে। উন্নত জীবনের আশা তো সবারই আছে। এর পাশাপাশি কঠোর কোভিড নীতির কারণে আয় ও জীবনযাপনে প্রভাব পড়েছে। এই হতাশা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র যাওয়ার উপায় নিয়ে আলোচনা বেড়েছে। করোনা মহামারীর আগে চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা আবেদনের অনুমোদনের হার ছিল 90%। গেল 2 বছরে ঠিক উল্টে গেছে এই হার। অথচ অনুপ্রবেশের পর যুক্তরাষ্ট্রে চীনাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন অনুমতি পাওয়ার হার প্রায় 60%। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
তিউনিসিয়া উপকূল থেকে 41 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এ নিয়ে গেল 10 দিনে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 210 জনে। কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকদিন ধরেই মরদেহগুলো সাগরে ভাসছিল। এর আগে বুধবার ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী দুটি নৌকা ডুবে যায়। গেল সপ্তাহে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে 372 জন অভিবাসন প্রত্যাশীকে আটক করে তিউনিসিয়া কোস্টগার্ড। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশীও রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে চলতি বছরে এ পর্যন্ত 400-র বেশি অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। স্পেনে বৃষ্টির জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। তাদের এই আচারের নাম হোলি ব্ল্যাক ক্রিস্ট। আধুনিক যুগে অবশ্য বহু প্রাচীন এই রীতির প্রচলন খুব একটা দেখা যায় না। তবে মাসের পর মাস বৃষ্টি দেখা না পেয়ে অবশেষে সৃষ্টিকর্তার দ্বারস্থ হলেন স্প্যানিশরা। গেল বছর থেকেই নজিরবিহীন খরায় ভুগছে ইউরোপের দেশটি। গরমের তীব্রতা ভেঙেছে অতীতের সব রেকর্ড। চলছে বিশেষ প্রার্থনা। অস্বাভাবিক গরমে হাঁসফাঁস জনজীবন। বলা হয় মানুষের যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনই দ্বারস্থ হয় সৃষ্টিকর্তার। গেল 3 মাসেরও বেশি সময় ধরে স্পেনে নেই বৃষ্টির ছিটেফোঁটা। তাই তো দেশটির কাতালুনিয়ার এই বাসিন্দারা সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চাইতে আয়োজন করেছে বিশেষ আচার অনুষ্ঠান। একসময় বৃষ্টির জন্য হোলি ব্ল্যাক ক্রিস্ট নামের এই বিশেষ প্রার্থনার রীতি ছিল স্পেনে। 1000 বছরের পুরনো পূর্বপুরুষদের সেই আচার শেষ কবে আয়োজন করা হয়েছে তা হয়তো জানে না দেশটির প্রবীণ নাগরিকরাও। গরমে অতিষ্ঠ হয়ে যেন সেই অতীতে ফিরলেন স্প্যানিশরা। এটি বৃষ্টির জন্য প্রার্থনার একটি পদ্ধতি। বর্তমানে আমাদের বৃষ্টির কোনো বিকল্প নেই। এলাকার সব বাসিন্দা, বিশেষ করে কৃষকদের এটি বেশি প্রয়োজন। পানির অভাবে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। গেল 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে না। দেশ জুড়ে খরা দেখা দিয়েছে। আমরা জানি না এই প্রার্থনার রীতি ঠিক কোথা থেকে এসেছে। আমাদের প্রবীণদেরও মনে নেই এমন প্রার্থনা শেষ কবে হয়েছে। তবে সবসময় শুনে এসেছি এমনটা করলে বৃষ্টি হয়, আর এ কারণেই এটা করছি। 2022 সাল ছিল স্পেনের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। রেকর্ড ভাঙা তীব্র গরম অব্যাহত আছে চলতি বছরেও। রীতিমতো পুড়ছে দেশটি। এই এপ্রিলেই অনেক এলাকায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে এত তাপদাহ আগে কখনো দেখেনি দেশটির মূল ভূখণ্ডের বাসিন্দারা। দাবদাহের কারণে দাবানল এরই মধ্যে পুড়ে গেছে স্পেনের হেক্টরের পর হেক্টর বনভূমি। খরায় ফেটে চৌচির মাইলের পর মাইল কৃষি জমি। নষ্ট হচ্ছে কৃষকের ক্ষেতের ফসল। সুখবর নেই আবহাওয়া অফিস থেকেও। আরও বেশ কয়েকদিন এই নাভিশ্বাস ওঠা গরম থাকার পূর্বাভাস কর্তৃপক্ষের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের কাছে বাংলাদেশি সমর্থকদের পক্ষ থেকে তপু বর্মন বসুন্ধরা কিংসের একটি জার্সি পাঠিয়েছেন। বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টটেনহ্যামের ম্যাচে ওই জার্সি হাতে দেখা যায় ক্লাবটির প্রকাশনা প্রধান জন রেনারকে। ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বাংলাদেশের বসুন্ধরা কিংসের জার্সি। দেশের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে বসুন্ধরা কিংস অন্যতম। অনেক ভক্ত সমর্থক রয়েছে ক্লাবটির। সম্প্রতি প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামকে বসুন্ধরা জার্সি পাঠিয়ে আলোচনায় আসেন ফুটবলার তপু বর্মনের বসুন্ধরা কিংস। জনপ্রিয়তার জুড়ি নেই ইংলিশ প্রিমিয়ার লিগের। বিশ্বজুড়েই রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অগণিত ভক্ত। সেই EPL এর ক্লাব টটেনহ্যাম হটস্পারের সমর্থক রয়েছে বাংলাদেশেও। টটেনহ্যাম হটস্পারের অফিসিয়াল ফ্যান ক্লাব বাংলাদেশ স্পার্স। এই ক্লাবের পক্ষ থেকেই পাঠানো হয় বসুন্ধরা কিংসের জার্সিটি, যেটি পরে হটস্পারের অফিসিয়াল সমর্থক ক্লাবের জার্সি সংগ্রহ বিভাগে সংরক্ষণ করা হয়েছে। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছেন বাংলাদেশ স্পার্সের সভাপতি মাশফিক খালিদ। বসুন্ধরা কিংসের ফুটবলার তপু বর্মন তার ক্লাব জার্সি খালিদের মাধ্যমে টটেনহ্যামের জন্য পাঠান। প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দেয় টটেনহ্যাম। 2-2 গোলের সমতায় ম্যাচটি শেষ হয়। এদিন টটেনহ্যাম নিজেদের মাঠে রেড ডেভিলদের আতিথ্য দিয়েছিল। এরপর খালিদ তাদের ম্যাচ শেষ হলে জার্সিটি টটেনহ্যাম কর্মকর্তার হাতে হস্তান্তর করেন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।